হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের চলছিল সরল সুদ কষা। লাস্ট ক্লাসে আমরা 16 দাগ পর্যন্ত করেছিলাম আর 17 দাগটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হোমওয়ার্কটা আশা করি তোমরা করেছো। যারা পারোনি তাদের জন্য আমি 17 দাগটা করিয়ে দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো 17 দাগ কী বলেছে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের এত টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। দেখো কোন ব্যাংকে কত টাকা রেখেছে সেটা কিন্তু বলেনি, ঠিক আছে। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এত পার্সেন্ট এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার এত পার্সেন্ট। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে ধরি প্রথম ব্যাংকে জমা করেন x টাকা। অতএব দ্বিতীয় ব্যাংকে জমা করেন, দেখো মোট কত ছিল 10,000 টাকা, তার থেকে x টাকা প্রথম ব্যাংকে রেখেছিল, তাহলে 10,000 থেকে x টাকা বাদ দিলে যেটা থাকে এটাই দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছেন। তাহলে দেখো 2 বছর পর 6% হারে প্রথম ব্যাংক থেকে সুদ পান। কত পান? দেখো 2 বছর পর 6% হারে প্রথম ব্যাংক থেকে কত টাকা সুদ পান। পি মানে প্রথম ব্যাংকে আমি x টাকা রেখেছিলাম, টি মানে 2 বছর, আর মানে 6% বাই 100। কাটাকুটি আমি করবো না, ক্যালকুলেশনের সুবিধার্থে। 6 দুগুণে 12 x বাই 100 টাকা। তারপর কি 2 বছর পর 7% হারে দ্বিতীয় ব্যাংক থেকে সুদ পান। কত পান? একইভাবে পিটিআর বাই 100। পি মানে দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি এটা, কারণ দ্বিতীয় ব্যাংকে এই টাকাটা রেখেছিলাম। পি মানে 10,000 মাইনাস x, টি মানে 2 বছর, আর মানে 7 বাই 100। তাহলে 7 দুগুণে 14, 10,000 মাইনাস x বাই 100, এত টাকা। এখন বলেছে 2 বছরে তিনি মোট এত টাকা সুদ পেয়েছেন। তার মানে কি হবে? প্রশ্নানুসারে এটা প্লাস এটা, প্রথম ব্যাংকের সুদ প্লাস দ্বিতীয় ব্যাংকের সুদ সমান সমান কত? সমান সমান হবে 1280। তাহলে অতএব প্রশ্নানুসারে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস x বাই 100 সমান সমান 1280। ওকে, এখন আমি কি করব? সমাধান। বা এবার আমি তোমাদেরকে আগের দিনের ক্লাসেও শিখিয়েছিলাম কি, দেখো এর নিচেও 100, এখানেও নিচে 100, আর এখানে নিচে কিছু নেই। তারপরে আমি সবাইকে 100 দিয়ে গুণ করব, তাহলে আমার নিচের 100গুলো আউট হয়ে যাবে। দেখো নর্মালি তো তোমরা কি করো, নিচে লসাগু করে করো, ঠিক আছে, কিন্তু এই আমি যে সিস্টেমটা শেখাচ্ছি এইভাবে করলে একটা লাইন কম করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো নিচে 100 আছে, তাই তো, তার মানে সবাইকে 100 দিয়ে গুণ করবো। তো দেখো এখানে যদি আমি 100 দিয়ে গুণ করি কি হয়? 12x থাকে, প্লাস এখানে যদি আমি 100 দিয়ে গুণ করি কি থাকে? দেখো 100 কেটে গিয়ে থাকে 14 ইন্টু 10,000 মাইনাস x সমান সমান, একেও যদি 100 দিয়ে গুণ করি কি থাকে? 1280, তার সঙ্গে দুটো শূন্য হয়ে যাবে 100 দিয়ে গুণ করলে। ইচ্ছা হলে এখানে লিখে দেবে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। বা 12x প্লাস, দেখো 14 আর 10,000 গুণ করলে কত হয়? 1,40,000 মাইনাস 14 আর x গুণ করলে 14x সমান সমান 12,800। বা দেখো 12x মাইনাস 14x কী হয়? 12 আর 14 বিয়োগ করলে কত হয়? 2 হয়, কিন্তু বড়টার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস এক্স। এভাবে না বুঝতে পারলে কি করবে? 12x এটাকে কী চিহ্ন হচ্ছে? প্লাস, তো প্লাস 12 মানে তোমার কাছে 12 টাকা আছে, মাইনাস 14 মানে তুমি 14 টাকার জিনিস কিনেছো বা খরচ করেছো, তার মানে কি? তার মানে দোকানে তোমার কিন্তু 2 টাকা বাকি হয়ে যাবে, তাই 2 টাকা বাকি মানে মাইনাস, ঠিক আছে। আর এর পাশে দেখো প্লাস 1,40,000,
এটা পাশে ডান পক্ষে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 12,000 সরি 1,28,000 মাইনাস 1,40,000, বা এখন -2x = এটা বিয়োগ করলে কত হয়, এটা বিয়োগ করলে হবে 12,000 -12,000, ঠিক আছে। বা x = কি হবে 12,000 বাই 2, 6,000। x = বেরিয়ে গেল আমার 6,000। এখন দেখো এটা -12,000 কীভাবে হয়েছিল একটু বুঝিয়ে দিই। দেখো এর আগে কিছু নেই, মানে প্লাস চিহ্ন, মানে তোমার কাছে এত টাকা আছে আর তুমি এত টাকা খরচ করেছো। তা দেখো যেটা তোমার কাছে আছে তার থেকে তুমি বেশি টাকা খরচ করেছো, তাই না? তাই আগে মাইনাস চিহ্ন হয়ে যায় আর বিয়োগ করে দিলে যা হয় তাই, ঠিক আছে। তাহলে x এর মান বেরিয়ে গেল 6,000 টাকা। তার মানে অতএব প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা। অতএব দ্বিতীয় ব্যাংকে রাখেন কতটা, দেখো মোট তো 10,000, প্রথম ব্যাংকে রেখেছে 6,000, তাহলে কত টাকা, 4,000 টাকা, ঠিক আছে। তাহলে এই দুটোই অ্যান্সার, বোঝা গেছে। দেখো নেক্সট অঙ্ক, দেখো 18 দাগের অঙ্কটা কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক এত % হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে এত টাকা জমা দেওয়ার 3 মাস পরে এত টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি এত টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো দেখো এই অঙ্কটা একটু অন্যরকম, মানে এখানে একটু অংশীদারি কারবারের কনসেপ্টটা লুকিয়ে আছে। তো দেখো বছরের প্রথমে এত টাকা জমা দিয়েছিলেন, জমা দেওয়ার 3 মাস পর এত টাকা তুলে নিয়েছেন, তাই তো। তার মানে এই 15,000 টাকাটা কিন্তু 3 মাস ছিল, ঠিক আছে। তাহলে অতএব 15,000 টাকা 3 মাস, একটু লিখে করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর তো 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে 15,000 থেকে কি করলেন, 3,000 টাকা তুলে নিলেন, সমান সমান 12,000 টাকা কত মাস, দেখো তুলে নেওয়ার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিলেন। তার মানে কী করলো, 3,000 টাকাটা তুলে নেওয়ার পর কিন্তু আরও 3 মাস পর 8,000 টাকা তুলে নিয়েছেন। তার মানে এই 12,000 টাকাটা কিন্তু 3 মাসই ছিল, তাই না। তাহলে 12,000 টাকা 3 মাস। আর তারপর কি করেছেন, আরও 8,000 টাকা জমা করেছেন, তো ছিল 12,000 টাকা, আরও 8,000 টাকা জমা করলেন, মানে 20,000 টাকা টাকা বাকি সব মাস, 3 আর 3 6 মাস হয়ে গেছে। তাহলে আর কত মাস থাকে, আর থাকে 6 মাস, ঠিক আছে। তাহলে অতএব মাস হিসেবে কার্যকারী মূলধন কী হবে, দেখো 15,000 টাকা 3 মাস, তার মানে 15,000 গুণ 3 প্লাস 12,000 টাকা 3 মাস, আর 12,000 গুণ 3 প্লাস 20,000 টাকা 6 মাস, তাহলে 20,000 গুণ 6 কত হয়, 3 15 45, 45,000 প্লাস 36,000 প্লাস 1,20,000। তো যোগ করো, 3টে 0 3টে 0 3টে 0 0 6 আর 5, 11 1 হাতে 1 2 একে 3 আর 3 6 আর 4 10 0 হাতে 1 1 আর একে 2, এত টাকা। এটা কিন্তু মাসের হিসেবে করা হলো, তাই না। 15,000 টাকা 3 মাস, তাই দেখো আমি 3 গুণ 15 করে দিলাম। এই কনসেপ্টটা এরকম, মনে করো তুমি প্রথম মাসে 15,000 টাকা আছে, দ্বিতীয় মাসেও তো সেই 15,000 টাকাটা আছেই, আর তৃতীয় মাসেও দেখো সেই 15,000 টাকাটা আছেই, তাই না। তার মানে কি হলো, আসলে আমি যদি মাস হিসেবে ধরি তার মানে 45,000 টাকা হয়ে গেল। তো এখন কিন্তু আমার এখানে সময়টা কিন্তু মাস হয়ে গেছে, তো কার্যকরী মূলধন এটা, ঠিক আছে, পি হয়ে গেল এটা। সময়টা কিন্তু এখন টি সমান সমান কিন্তু এখন 1 মাস হয়ে গেছে, তাই না, 1 মাস। কিন্তু 1 মাস করবো না, আমি 1/12 বছর করব। কেন 12 বছর করবো, 1/12 বছর, কারণ দেখো সুদের হারটা বার্ষিক আছে, আর তোমরা যদি এখানে বছরে করতে চাও তাহলে তোমাকে কি করতে হতো, দেখো মাস হিসেবে কার্যকরী মূলধন তো এটা, তো এটাকে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, তাহলেই বছরের হিসাব বেরিয়ে যাবে, ঠিক আছে। সেটাও করতে পারতে, বা এখানে 1/12 বছর করেও করতে পারো। তাহলে পি হয়ে গেল, টি হয়ে গেল, আর কত, সুদের হার, আর সমান সমান কী হবে,
5%। তাহলে বলেছে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে অতএব সুদ কত পাবেন? সুদ পাবেন PTR/100। পি মানে এটা, টি মানে 1/12, 1/12, আর মানে 5/100, মানে নিচে 100 গুণ বাই 100টাকে না যদি গুণের মধ্যে কোথাও ভগ্নাংশ থাকে আর কিছু বাই যদি লিখতে হয় যেমন বাই 100, তো তুমি ভগ্নাংশের হরের সাথে সেটা গুণ দিয়ে দিতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। এখন কাটাকুটি করি, দুটো শূন্য কাটা, 12 দিয়ে 12কে 12, 8 81, 7 12 84, 6 12 72, থাকে কত? থাকে 9 90। যা, এটা তো 12 দিয়ে কাটা যাবে না, তাহলে 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে 6 দিয়ে কাটলে 3 6 18, 3 6 18, 5 ছক 30। এখন আর কাটা যাচ্ছে না, গুণ করে দিই। তো কী হবে? 5 5 25, 5 হাতে 2, 3 5 15, 16 17, 7 হাতে 1, 3 5 15 আর কে 16, বাই 2, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 7 দুগুণে 14.5, এত টাকা। তাহলে অতএব সুদ আসল কী হবে? সুদ আসল, সুদ আসলই তো চেয়েছে। দেখো আসল কত ছিল আমার? আসল কিন্তু লাস্টে কিন্তু আমার 20,000 টাকা ছিল। দেখো এই আসলটা কিন্তু ও পাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লাস্ট পর্যন্ত কত টাকা ছিল বলো? লাস্ট পর্যন্ত ছিল 20,000 টাকা কিন্তু, তাই না? ব্যাংকে কিন্তু 20,000 টাকা ছিল, কার্যকরী যাই হোক না কেন, কিন্তু আসলে ক্যাশ কিন্তু তোমার 20,000 টাকাই ছিল, ঠিক আছে। এখন 20,000 টাকা ছিল, তার সঙ্গে 837.5 টাকা সুদ যুক্ত হলো, তাই না? তাহলে 20,837.5 টাকা, এটাই আনসার। দেখো নেক্সট অঙ্ক, দেখো 19 অঙ্কটা কি বলেছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক এত % সরল সুদের হারে এত টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে এত টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। তো প্রশ্নটা আমার আসলে কি? প্রশ্নটা আমার ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, তাই তো? তাহলে আমি ধরে নিই ধার নেওয়ার X বছর পর, বা তোমরা এটাও ধরতে পারো ধার নেওয়ার T বছর পর, কারণ সময়কে আমরা T ধরি, ঠিক আছে, যেটা ইচ্ছা। X ধরলেও যা, T ধরলেও তাই। তাহলে ধরি ধার নেওয়ার X বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে, ঠিক আছে। এবার দেখো বাড়িটা বানাতে তো 1 বছর লেগেছে, তাহলে নিশ্চয়ই যখন ধার নিয়েছে তখনই ভাড়াটে বসাতে পারেনি, তাই না? মানে দেখো কি বলেছে, বাড়ি ভাড়ার ধার নেওয়ার 1 বছর পর তিনি ভাড়া দিয়েছেন, তাই না? তাহলে ভাড়া দিয়েছেন কত বছরের জন্য? তাহলে অতএব ভাড়া পান, কত বছর ভাড়া পান? দেখো মোট তো X বছর আগে ধার নিয়েছিল, তার থেকে 1 বছর বাড়ি বানাতে লেগেছে, তার মানে X মাইনাস 1 বছর, এত বছর কিন্তু তিনি ভাড়া পান। এখন দেখো, এবার দেখো কি বলেছে, যে টাকা ভাড়া পান সেই ভাড়ার টাকা দিয়ে উনি কিন্তু সুদ আসল সবটাই শোধ করে দিয়েছে, তাই না? তাহলে আমি আগে দেখি সুদ কত হয়, তাই না? তাহলে X বছরের কত % হারে? দেখো 12% হারে, তাহলে 12% হারে এত টাকার সুদ, তবে PTR/100, তাহলে টি মানে X বছর, আর মানে 12/100, ঠিক আছে। তার মানে 240 গুণ X গুণ 12, এত টাকা, ঠিক আছে। তো দেখো আমার সুদ কত বেরিয়েছে? সুদ বেরিয়েছে 28,800 X, ঠিক আছে। আর তাহলে এখন সুদ আসল কত হবে বলো? দেখো সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল, তাহলে আসল আমার ছিল এটা প্লাস সুদ এটা, মোটটা হয়ে গেল আমার সুদ আসল। আমি কেন সুদ আসল বের করলাম?
কারণ তিনি বাড়ি ভাড়ার টাকা দিয়ে পুরো টাকাটাই শোধ করে দিয়েছেন। এবার ব্যাংকে যখন পুরো টাকা শোধ করতে যাবে শুধু সুদ দিলে কি হবে? নিশ্চয়ই না, শুধু আসল দিলেও হবে না। তার মানে সুদ আর আসল মিলেই দিতে হবে, তাই সুদ প্লাস আসল। ঠিক আছে, এখন দেখো তিনি বাড়ি ভাড়া কত পান। বাড়ি ভাড়া তিনি পান প্রত্যেক মাসে 5200 টাকা করে। তাহলে প্রত্যেক মাসে 5200 টাকা, তাহলে এক বছরে কত? এক বছর মানে তো 12 মাস, তাহলে 12 মাসে কত পেয়েছেন? এটা হয়ে গেলে এক বছরে। এখন তাহলে x-1 বছরে কত? কেন? কারণ তিনি x-1 বছরই ভাড়া দিয়েছেন, তাহলে গুণটা করে আমার বেরোলো এটা। তাহলে এখন দেখো এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে তিনি এই সুদাসল শোধ করেছেন, তার মানে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা। ঠিক আছে, তাহলে অতএব প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা। তাহলে বা এখন এটা দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে ৬২,৪০০ এক্স মাইনাস এটার সাথে এটা গুণ করলে ৬২,৪০০ই হবে, সমান সমান 2,40,০০০ প্লাস এত। বা দেখো আমি এখন কি করব, সব এক্স যুক্ত টার্মগুলোকে বাম পক্ষে আর এক্স ছাড়া টার্মগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। এটার মধ্যে এক্স আছে, এ থাক, এর মধ্যে এক্স নেই, এটাকে আমি ডান পক্ষে নিয়ে যাব। এটার মধ্যে এক্স আছে, এটাকে আমি এ পাশে নিয়ে আসবো। তাহলে ৬২,৪০০ এক্স থাক, এখানে দেখো প্লাস ছিল, এটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ২৮,৮০০ এক্স সমান সমান এ পাশে কত হবে দেখো 2,40,০০০, আর এটাকে মাইনাস চিহ্ন ছিল তাই এ পাশে কি হয়ে যাবে প্লাস ৬২,৪০০। বা দেখো বিয়োগ করি, দুটো শূন্য দুটো শূন্য, ৮ 4, তাহলে 14 থেকে 8 কাটলে হয় 6, হাতে 1, 8 রেখে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, 2 রেখে 3 3, আর এর পাশে যোগ দুটো শূন্য দুটো শূন্য, 4 আর 0 4 হয়, 2 0 2 হয়, 6 আর 4 10, 0 হাতে 1, 2 রেখে 3। ঠিক আছে, তাহলে বা দেখো এক্স সমান সমান তাহলে আমার কী হবে 3 0 2 4 0 0 বাই 3 3 6 0 0, দুটো শূন্য দুটো শূন্য কাটা। দেখো এটাকে কাটাকুটি করো, 9 বার যাবে, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27, আর 5 32, 2 হাতে 3, 3 নং 27 আর 3 30। ঠিক আছে, তাহলে এক্স সমান সমান 9। তাহলে তিনি ধার নেওয়ার কত বছর পর ধার শোধ হয়ে গেছে? 9 বছর পর। এটাই আনসার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এত % এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে এত বছর এবং এত বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখো তিনি কিন্তু মোট কত টাকা রেখেছেন বা কিছু সেরকম কিছুই বলা নেই এখানে, তাই না? শুধু এটা বলা আছে প্রত্যেক মেয়ে 18 বছর বয়সে এত টাকা করে পাবে। তাহলে দেখো প্রথম মেয়ে বা বড় মেয়ে লিখি, ঠিক আছে, ধরো প্রথম বা বড় মেয়ে, বড় মেয়ের দেখো বড় মেয়ের ক্ষেত্রে দেখো সুদের হার কত 10%, তাহলে সুদের হার আর সমান সমান 10%। সময়টি কত হবে দেখো, বড় মেয়ের বয়স ছিল 13 বছর, আর মেয়ে কখন এই যে এই টাকাটা পেয়েছে 18 বছর বয়সে পেয়েছে, তার মানে 13 থেকে 18, মানে কত বছর 18 মাইনাস 13 সমান সমান 5 বছর। ঠিক আছে, আর সুদাসুল কত বলেছে 1,20,000 টাকা। আর আসল দেখো, আসল তো আমি জানি না, তাহলে আসল সমান সমান পি ধরি। ঠিক আছে, এটা হলো বড় মেয়ের। আর ছোটো মেয়েটাও আমি এপাশে লিখে নিই, ছোট মেয়ের দেখো ছোট মেয়ের সুদের হার কত, সুদের হার তো সেমই ছিল 10%। সময়টি সমান সমান কী হবে দেখো, ছোটো মেয়ের বয়স ছিল কত 8 বছর, আর সে 18 বছর বয়সে গিয়ে এই টাকাটা পেয়েছে, তার মানে কত বছর সুদে কেটেছিল 10 বছর। আর সুদ আসল কত
সুদ আসল তো সেমই ছিল, 1,20,000 টাকা। আর আসল কত? আসল আমি মনে করো এখানে পি ধরেছি, তো এটাকে তাহলে আমি অন্য কিছু ধরতে হবে একটু, তাহলে কিউ ধরি, ঠিক আছে, বা তোমরা এক্স ওয়াই ধরতে পারতে, ঠিক আছে। তাহলে অতএব দেখো প্রশ্নানুসারে, বা এখানে তুমি সুদটাকে বের করে নাও, ঠিক আছে। সুদ কত হয় বলো তো? সুদ আমরা কি জানি, PTR/100। তাহলে টি মানে কত? টি মানে আমার 5 বছর, আর মানে কত? 10/100। তার মানে কাটাকুটি করে দিই, P/2। তাহলে দেখো আসল পি আর সুদ P/2। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে দেখো পি প্লাস P/2, আসল প্লাস সুদ, এটা মানেই তো সুদ আসল হয়, তার মানে এটা সমান সমানই হবে আমার 1,20,000। বা দেখো এটাকে যোগ করলে তোমরা কি করতে পারো, তোমরা এখানে লসাগু করে যোগ করতে পারো, বা আমি একটু অন্যভাবে শিখিয়ে দিচ্ছি। লসাগু করে যোগ তো তোমরা সবাই পারো, তাই না? নিচে 2 এর নিচে কিছু নেই, মানে 1, সেইভাবে। তা আমি একটু অন্যভাবে শেখাই, দেখো এখানে 2 দিয়ে তো ভাগ আছে, তাহলে আমি সবগুলোকে 2 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 2p হবে, প্লাস এটাকে যদি 2 দিয়ে গুণ করি, দেখো 2 2 কেটে গিয়ে থাকবে p। আর এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি কি হবে? 12 দুগুণে 24, 4টে 0, বা 2p আর একটা p, মানে 3p হয়ে গেল, সমান সমান 2,40,000। বা p সমান সমান কত? 2,40,000/3। তাহলে p সমান সমান আমার বেরিয়ে গেল 80,000। তার মানে প্রথম মেয়ের জন্য তিনি ব্যাংকে রেখেছিলেন 80,000 টাকা। এখন দ্বিতীয় মেয়েরটা করি। তাহলে দ্বিতীয় মেয়ের প্রশ্নানুসারে কী হবে দেখো, আচ্ছা এখানে আমি সুদটা বের করে নিই, সরি। সুদ কী হবে? সুদ মানে আমরা কি জানি, পি মানেই তো আমি কিউ ধরেছি, ঠিক আছে। তাহলে টি মানে কত? 10 বছর, আর মানে কত? 10%/100। দেখো 0 0 কাটা থাকে কত? কিউ। তাহলে সুদ কিউ, আসলে কিন্তু কিউ। তাহলে ওতে প্রশ্নানুসারে কী হবে? আসল প্লাস সুদ, তাই না? আসল মানে কিউ প্লাস সুদ মানে কিউ, সমান সমান কী হবে? 1,20,000 টাকা। বা দেখো কিউ প্লাস কিউ করলে কি হয়? 2q, একটা কিউ একটা কিউ, দুটো কিউ। বা কিউ সমান সমান কী হবে? 1,20,000/2, মানে হয়ে গেল 60,000। বোঝা গেছে? তার মানে উত্তর আমার কি হলো? প্রথম মেয়েকে দিয়েছিল 80,000, দ্বিতীয় মেয়েকে দিয়েছিল 60,000। বোঝা গেছে? তাহলে আজ ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা 21 দাগের থেকে অঙ্কগুলো শুরু করব। আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর বন্ধুদের সঙ্গে অঙ্কগুলো শেয়ার করো। তাহলে দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।